ভাবুন তো একবার, আপনার সামনে রাস্তায় একটা নোংরা জটপাকানো চুলের ভিখারি বসে আছে, যাকে দেখে আপনি ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিলেন অথবা তাচ্ছিল্য করে একটা পাথর ছুঁড়ে মারলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেশের সেনাবাহিনী প্রধানের গাড়ি এসে সেই ভিখারির সামনেই থামল এবং স্বয়ং জেনারেল গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে ওই ভিখারিকে জড়িয়ে ধরে স্যালুট করলেন। কে এই মানুষটা, যার শরীরের দুর্গন্ধ আর ময়লা দেখে সবাই দূরে সরে যাচ্ছিল? তাকে কেন দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল পরম মমতায় বুকে টেনে নিলেন? কেন সেই জেনারেলের চকচকে ইউনিফর্ম ওই পাগলের গায়ের কাদায় মাখামাখি হয়ে যাওয়ার পরেও তার চোখে মুখে ছিল এক পরম তৃপ্তি? বন্ধুরা, কথা দিচ্ছি, পুরো গল্পটা যদি আপনি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন, তবে এটা হতে চলেছে আপনার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী এবং হৃদয়স্পর্শী কোনো কাহিনী। তখন দুপুর ঠিক 2টো। উত্তর ভারতের এক ছোট্ট শহরের প্রধান মোড়, ঘণ্টাঘর চত্বর যেন আগুনের মতো জ্বলছে। মে মাসের সেই তীব্র দাবদাহ আর লু হাওয়ায় চারদিকের মানুষ অতিষ্ঠ। রাস্তার তপ্ত পিচ যেন গলে যাবার অপেক্ষায়। ঠিক সেই ভিড়ভাট্টায় ঠাসা মোড়ের এক কোণে ময়লার স্তূপের পাশে এক অদ্ভুত মানুষ বসেছিল। তার চুলগুলো জট পাকিয়ে ধুলো কাদায় মাখামাখি, অবিন্যস্ত লম্বা দাড়ি যা হয়তো কত মাস ধরে চিরুনির মুখ দেখেনি। পরনে বলতে কয়েক টুকরো নোংরা তালি দেওয়া কাপড়, হয়তো কোনো ডাস্টবিন থেকে তুলে আনা। সে আপন মনেই বিড়বিড় করে কি যেন বলছিল। আসা যাওয়ার পথে লোকজন তাকে চরম অবজ্ঞার চোখে দেখছিল। কেউ ভাবছিল নোংরা ভিখারি, কেউ বা আবার আস্ত পাগল। মোড়ের পাশেই ছিল সোহনলালের ফলের দোকান। সোহনলাল মানুষটা বড্ড বদমেজাজি। ক্ষুধার জ্বালায় সেই পাগল মানুষটি সোহনলালের দোকানের সামনে পড়ে থাকা একটি পচা কলার দিকে হাত বাড়ালো। ক্ষুধার জ্বালা বড় বালায়, তা তো মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে, আর সে তো আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল। পাগল লোকটিকে হাত বাড়াতে দেখেই সোহনলাল চিৎকার করে উঠল, এই পাগল, এখান থেকে হট! খদ্দেরের মাথা খাচ্ছিস কেন? পালা এখান থেকে, নালে লাঠি দিয়ে পিটিয়ে তক্তা করে দেব। কিন্তু মানুষটি ভয় পেল না, বরং অদ্ভুত এক হাসি নিয়ে সোহনলালের দিকে তাকিয়ে সে পুরো সোজা দাঁড়িয়ে দৃঢ়ভাবে সাবধান বলে স্যালুট দিল। কপালে হাত ঠেকিয়ে স্যালুট করে গমগমে গলায় বলে উঠল, জয় হিন্দ স্যার, শত্রু সীমান্তে পৌঁছে গেছে, আমরা 1 ইঞ্চি পিছু হটব না। সোহনলাল আর সেখানে দাঁড়িয়ে থাকা কিছু ছোকরা হাসিতে ফেটে পড়ল। একজন টিট করে দিয়ে বলল, আরে এটা তো সেই পাগল ফৌজি, রোজের এই একই নাটক, সারাদিন নিজেকে বর্ডারেই ভাবে। অন্য এক ছেলে মজা করে রাস্তা থেকে একটা পাথর তুলে লোকটির দিকে ছুঁড়ে মারল। পাথরটা সোজা লোকটার কপালে লাগলো। রক্ত গড়িয়ে নামলো ফিনকি দিয়ে। কিন্তু সেই পাগল মানুষটির চোখে না ছিল ব্যথার ছাপ, না ছিল রক্তের পরোয়া। সে একইভাবে পাথরের মতো শক্ত হয়ে স্যালুট করে দাঁড়িয়ে রইল, ঠিক যেমন একজন জওয়ান তার কমান্ডারের সামনে দাঁড়ায়। তার চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা, তা পাগলামির নাকি অদম্য জেদের তা কেউ বুঝতে পারল না। কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে সরে রাস্তার মাঝখানের এক খাম্বার কাছে চলে গেল। গত 15ই আগস্ট কেউ হয়তো সেখানে ছোট্ট একটা প্লাস্টিকের তেরঙ্গা লাগিয়েছিল, যা এখন ছিঁড়ে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। পাগল লোকটি দৌড়ে গিয়ে সেই পড়ে যাওয়া পতাকাটি তার নোংরা হাতে এমনভাবে লুফে নিল যেন কোনো মা তার পড়ে যাওয়া সন্তানকে আগলে ধরছে। নিজের ছেঁড়া জামা দিয়ে সে পতাকাটি পরিষ্কার করল, পরম শ্রদ্ধায় তাতে চুমু খেল এবং সযত্নে নিজের পকেটে ভরে রাখল। লোকজন অবাক হয়ে দেখছিল আর বলছিল, দেখো দেখো, পাগলের ন্যাকামো দেখো, এবার ঝান্ডা নিয়ে নাচবে। ঠিক তখনই দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে এলো। এ কোনো পুলিশের গাড়ির সাইরেন নয়, ছিল সেনাবাহিনীর কনভয়ের গুরুগম্ভীর গর্জন। শহরের লোক জানত আজ সেনার নতুন জেনারেল সাহেব পরিদর্শন করতে আসছেন। ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে রাস্তা খালি করতে শুরু করল। ইন্সপেক্টর রাঠি নিজের জিপ থেকে নেমে লাঠি উঁচিয়ে সেই পাগল লোকটির দিকে তেড়ে গেলেন, যে তখনও রাস্তার এক পাশে দাঁড়িয়ে সেই প্লাস্টিকের পতাকাটি সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টর গর্জে উঠলেন, এই পাগল, দেখতে পাচ্ছিস না বড় সাহেব আসছেন? ওই ড্রেনের পাশে গিয়ে মর, তোর গন্ধে সাহেবের মেজাজ বিগড়ে যাবে, পালা এখান থেকে। ইন্সপেক্টর তাকে জোর করে ধাক্কা দিলেন। লোকটি টাল সামলাতে না পেরেও ঘুরে দাঁড়িয়ে ইন্সপেক্টরকে স্যালুট ঠুকল এবং বলল, স্যার, মিশন সম্পন্ন হয়েছে, রিপোর্টিং ফর ডিউটি স্যার। ইন্সপেক্টর বিরক্ত হয়ে নিজের কপাল চাপড়ালেন। ইশারায় দুজন কনস্টেবলকে বললেন একে ভিড়ের আড়ালে সরিয়ে নিয়ে যেতে। পুলিশরা তাকে জোর করে ধরে টেনে গিয়ে রাস্তার পেছনে দাঁড় করিয়ে দিল। খানিক পরই চোখের সামনে সেনাবাহিনীর কনভয় দেখা দিল। সামনে মিলিটারি পুলিশের বুলেট, পেছনে জিপ, আর ঠিক মাঝখানে ঝকঝকে কালো রঙের এক টাটা সাফারি। গাড়ির বনেটে জলজল করছে 3টে স্টার। গাড়িতে বসেছিলেন লেফটেন্যান্ট বিক্রম সিং, এক অত্যন্ত কঠোর এবং সম্মানিত সেনা আধিকারিক। তার নামের ভয়ে শত্রুপক্ষ কাঁপে।
কনভয়টি যখন ধীরে ধীরে সেই মোড় পার হচ্ছিল, জেনারেল বিক্রম সিং জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। ঠিক তখনই তার নজর পড়ল ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা সেই লোকটির উপর। পুলিশ তখনও তাকে চেপে ধরে রেখেছে, কিন্তু যখনই সেই লোকটি সেনার গাড়ি আর তার উপর উড়তে থাকা তিরঙ্গা দেখল, তার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ঝটকায় পুলিশের হাত ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, অ্যাটেনশন! তার সেই গলার আওয়াজ এতটাই প্রখর আর গম্ভীর ছিল যে আশেপাশের মানুষ ভয় কুঁকড়ে গেল। সেই নোংরা পাগল লোকটি ভিড় চিরে সামনে এসে রাস্তার ধারে একদম শক্ত হয়ে দাঁড়ালো। চিবুকটা সামান্য উঁচু করে বুক টান টান করে সে কপালে হাত ঠেকিয়ে এক এমন নিখুঁত প্যারালেল স্যালিউট ঠুকলো যা দেখে যে কোনো ফৌজি থমকে যাবে। ছেঁড়া কাপড়, নোংরা শরীর আর কপাল থেকে চুইয়ে পড়া রক্তের দাগ সবই ফিকে হয়ে গেল তার দাঁড়ানোর ভঙ্গি আর ব্যক্তিত্বের কাছে। জেনারেল বিক্রম সিংয়ের নজর এবার পুরোপুরি সেই লোকটির উপর স্থির হলো। গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু জেনারেল এমন কিছু একটা দেখেছিলেন যা তাকে অস্থির করে তুলল। তিনি লোকটির দাঁড়ানোর ভঙ্গি দেখলেন, তার হাতের পুরনো ক্ষত, আর সবচেয়ে বড় কথা লোকটির চোখের সেই আগুন দেখলেন যা তিনি ঠিক 15 বছর আগে অন্য এক জওয়ানের চোখে দেখেছিলেন। জেনারেল বিক্রম সিং তক্ষুনি তার ড্রাইভারকে নির্দেশ দিলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার। টায়ারের তীব্র চিৎকারে পুরো কনভয় থেমে গেল। পুলিশরা ঘাবড়ে গেল। ইন্সপেক্টর রাঠি দৌড়ে এলেন। ভাবলেন বোধহয় নিরাপত্তায় কোনো ত্রুটি হয়েছে। জেনারেল বিক্রম সিং দরজা খুলে গাড়ি থেকে নামলেন। রাস্তার পিচের ওপর তার বুটের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। নিজের কালো চশমাটা খুলে তিনি পেছনে ফেলে তাকালেন। সেখানে সেই পাগলটি তখনও পাথরের মূর্তির মতো স্যালিউট করে দাঁড়িয়ে আছে। পুরো চৌরাস্তা তখন নিস্তব্ধ। সোহনলাল আর পাথর ছোড়া ছেলেরা ভয় কাঁপতে শুরু করল। তাদের মনে হলো রাস্তা আটকানোর অপরাধে জেনারেল সাহেব এবার এই পাগলটাকে মেরেই ফেলবেন। ইন্সপেক্টর রাঠি কাছে গিয়ে আমতা আমতা করে বললেন, আই এম সরি স্যার, ও এখানকার এক পাগল, মাথায় একটু ছিট আছে, আমি এক্ষুনি ওকে সরিয়ে দিচ্ছি। এই পুলিশ, ধরে কে? জেনারেল বিক্রম সিং হাতের ইশারায় ইন্সপেক্টরকে থামিয়ে দিলেন। তার তীক্ষ্ণ নজর তখন শুধু সেই পাগলের ওপর। জেনারেল বিক্রম সিং সেই ময়লা মাখা দুর্গন্ধযুক্ত লোকটির একদম কাছে গিয়ে দাঁড়ালেন। লোকটির পলক পর্যন্ত নড়ছে না, একইভাবে স্থির হয়ে স্যালিউট করে আছে সে। জেনারেল বিক্রম সিং কাঁপা কাঁপা গলায় ডাকলেন, মেজর, মেজর রণবীর। এই নামটা কানে আসতেই সেই পাগল মানুষটার শরীরে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার শক্ত হয়ে থাকা হাতটা ধীরে ধীরে নিচে নেমে এলো। ঝাপসা চোখে সে সামনে দাঁড়ানো উর্দি পড়া জেনারেলের দিকে তাকালো। তার স্মৃতির ধুলোমাখা আয়নাটা যেন হঠাৎ পরিষ্কার হতে শুরু করল। সে ফিসফিস করে, প্রায় শোনা যায় না এমন গলায় বলল, কোড নেম তুফান, মিশন লাহোর। জেনারেল বিক্রম সিংয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। যে মানুষটা ভারতীয় সেনার প্রধান, যার কঠোরতায় শত্রুপক্ষ ভয় পায়, আজ প্রকাশ্য রাস্তায় তার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এক মুহূর্ত দেরি না করে তিনি এগিয়ে গিয়ে সেই নোংরা দুর্গন্ধময় রক্তমাখা মানুষটাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। এতটাই শক্ত করে জড়িয়ে ধরলেন যেন কোনো হারিয়ে যাওয়া মহামূল্যবান রত্ন ফিরে পেয়েছেন। জেনারেল সাহেবের সেই চকচকে ইস্ত্রি করা ইউনিফর্ম নিমেষেই রক্ত আর কাদায় মাখামাখি হয়ে গেল, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। কান্না জড়িত কণ্ঠে জেনারেল বললেন, রণবীর, তুমি বেঁচে আছো? আমার ভাই, তুমি বেঁচে আছো? আমরা তো ভেবেছিলাম তুমি শহীদ হয়ে গেছো। 15 বছর রণবীর, 15টা বছর কোথায় ছিলে তুমি? চারপাশের ভিড় তখন পিনপতন নিস্তব্ধ। পুলিশ অফিসাররা মূর্তির মতো দাঁড়িয়ে, কারোর মাথায় কিচ্ছু ঢুকছে না। কেন একজন দাপুটে জেনারেল সামান্য এক পাগলকে জড়িয়ে ধরে কাঁদছেন? জেনারেল সাহেবের স্পর্শে সেই পাগল মানুষটি যেন হঠাৎ ছোট বাচ্চার মতো হয়ে গেল। সেই জেনারেলের মুখের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, স্যার, আমাকে খুব মারত। আমার নখ উপড়ে নিয়েছিল স্যার, ইলেকট্রিক শক দিত। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি আমার নাম বলিনি, আমি দেশের কোনো গোপন কথা ফাঁস করিনি স্যার। আমি পরীক্ষায় পাশ করেছি তো, আমি দেশের সাথে বেইমানি করিনি তো। এই কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। জেনারেল বিক্রম সিং এবার ঘুরে দাঁড়ালেন। তার চোখ তখনও ভেজা, কিন্তু মুখমণ্ডল রাগে গনগন করছে। তিনি ভিড় আর পুলিশের দিকে তাকিয়ে সিংহের মতো গর্জন করে উঠলেন, তোমরা কি জানো এই লোকটা কে? যাকে তোমরা পাগল বলে পাথর ছুটছিলে, যাকে তোমরা ভিখারি ভেবে লাথি মারছিলে, জানো ইনি কে? চারদিকে তখন শ্মশানের নীরবতা। জেনারেল সাহেব চিৎকার করে বললেন, ইনি ভারতীয় সেনার প্যারা স্পেশাল ফোর্সেসের মেজর রণবীর সিং রাথোর, 1999 সালের কার্গিল যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ নায়ক।
ইনি একা শত্রুর বাংকারে ঢুকে 10 জন পাকিস্তানি সৈন্যকে খতম করেছিলেন। তারপর এক অত্যন্ত গোপন মিশনে ওপারে গিয়েছিলেন। আমাদের কাছে খবর এসেছিল ইনি মারা গেছেন, কিন্তু না, ইনি 15 বছর ধরে পাকিস্তানের জেলে নরক যন্ত্রণা সহ্য করেছেন। জেনারেলের গলা ধরে আসছিল, তবুও তিনি থামলেন না। 15 বছর! ভাবতে পারছো তোমরা? 15 বছর ধরে শত্রুরা ওর শরীরের প্রতিটি হাড় ভেঙেছে, ওর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে, ওকে পাগল বানিয়ে দিয়েছে। আর যখন ইনি কোনো মতে নিজের দেশে ফিরে এলেন, তখন আমার দেশের মানুষই আমার হিরোকে ভিখারি বানিয়ে দিল। ধিক্কার জানাই আমি। যে স্বাধীনতার হাওয়ায় তোমরা শ্বাস নিচ্ছ, সেটা এই মানুষটারই ভিক্ষে দেওয়া। ইনি নিজের যৌবন, পরিবার, বুদ্ধি সব দেশের জন্য শেষ করে দিলেন। আর তোমরা তাকে কি দিলে? পাথর, গালি। ফলের দোকানদার সোহনলালের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। যে ছেলেরা পাথর ছুঁড়ছিল তারা ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করতে লাগল। ইন্সপেক্টর রাঠির চোখ দিয়েও তখন জল পড়ছে। মেজর রণবীর, যাকে এতক্ষণ সবাই পাগল ভাবছিল, তিনি পকেট থেকে সেই রক্তমাখা নোংরা প্লাস্টিকের তেরঙ্গাটি বের করলেন। কাঁপতে কাঁপতে সেটা জেনারেলের হাতে তুলে দিয়ে বললেন, স্যার, ঝান্ডা মাটিতে পড়তে দিইনি স্যার, দেশটা বাঁচিয়ে নিলাম তো আমরা। জেনারেল বিক্রম সিং সেই পতাকাটি হাতে নিয়ে কপালে ঠেকালেন। তারপর চিৎকার করে তার মেডিকেল অফিসারকে ডাকলেন, ডাক্তার, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স ডাকো, মেজরকে মিলিটারি হসপিটালে নিয়ে যেতে হবে। আর শোনো, এটা ভিআইপি ট্রিটমেন্ট হবে, যদি সেবায় কোনো ত্রুটি হয় আমি কাউকে ছাড়ব না। অ্যাম্বুলেন্স আসার আগে জেনারেল সাহেব নিজের পকেট থেকে রুমাল বের করে মেজরের কপাল থেকে রক্ত মুছে দিলেন। পকেট থেকে চিরুনি বের করে পরম মমতায় তার জট পাকানো চুলগুলো ঠিক করে দিলেন। তারপর সবার সামনে দাঁড়িয়ে একজন জেনারেল হয়ে নয়, একজন ভাই হয়ে মেজর রণবীরকে স্যালিউট করলেন। দৃশ্যটি দেখে উপস্থিত হাজার হাজার মানুষের হাত যেন আপনা আপনি স্যালুটের ভঙ্গিতে উঠে গেল। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে উঠল, ভারত মাতা কি জয়! নিমেষেই সেই ধ্বনি পুরো শহরে ছড়িয়ে পড়ল। কনভয় যখন চলে যাচ্ছিল, মেজর রণবীর জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। বন্ধুরা, পরে জানা গিয়েছিল মেজর রণবীরকে পাকিস্তান বর্ডারে পাগলের মতো অবস্থায় ফেলে রেখে গিয়েছিল, কারণ তার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তিনি হাঁটতে হাঁটতে এই শহরে এসে পৌঁছেছিলেন। মিলিটারি হসপিটালে দীর্ঘ চিকিৎসার পর তার স্মৃতিশক্তি ফিরে আসে। আজ তিনি সসম্মানে নিজের বাড়িতে আছেন। সেনা তাকে তার প্রাপ্য সমস্ত সম্মান এবং বকেয়া বেতন ভিড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, আমাদের হিরোদের চেনার জন্য কি প্রতিবার কোনো জেনারেলকে আসতে হবে? আমাদের চারপাশে হয়তো এমন অনেক পাগল বা ভিখারি ঘুরে বেড়াচ্ছে, যারা কোনো এক সময় আমাদের জন্যই সব হারিয়েছে। সোহনলাল আর সেই শহরের মানুষরা সেদিন প্রতিজ্ঞা করেছিল, তারা আর কখনো কোনো অসহায় মানুষের পোশাক দেখে তাকে বিচার করবে না, কারণ ছেঁড়া কাঁথার নিচেও হয়তো কোনো সম্রাট লুকিয়ে থাকতে পারে। মেজর রণবীর প্রমাণ করে দিলেন, একজন সৈনিকের শরীর ভাঙতে পারে, মন ভাঙতে পারে, কিন্তু তার দেশপ্রেমের মৃত্যু কখনো হয় না। বন্ধুরা, এই গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের বীরদের ত্যাগের কথা। রাস্তায় কোনো পাগল বা অসহায় মানুষকে দেখলে তাকে সম্মান না করতে পারেন, অন্তত পাথর মারবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।